প্রিয় শিক্ষার্থী, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নাম বাঁধন শেখ মিজান। পড়াশোনা করতেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। সাধারণ জ্ঞানের প্রথম ফ্রি ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাই। এই ক্লাসটি মূলত যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। এর পাশাপাশি যারা বিভিন্ন চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ক্লাসটি বেশ উপযোগী হবে বলে আমি আশা করি। ওয়েলকাম টু মাই চ্যানেল বাঁধন শেখ অফিসিয়াল। এরকম গুরুত্বপূর্ণ ফ্রি ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই জানেন সাধারণ জ্ঞান অনেকগুলো অংশে বিভক্ত। সেগুলো হলো বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, সাম্প্রতিক বিষয়াবলী, মৌলিক বিষয়াবলী ইত্যাদি। এরই ধারাবাহিকতায় আজকে আমরা বাংলাদেশ বিষয়াবলীর প্রথম অধ্যায় অর্থাৎ বাংলাদেশ পরিচিতি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বাংলাদেশ সম্পর্কে সাধারণ তথ্যাবলী। বাংলাদেশ সম্পর্কে সাধারণ তথ্যাবলীগুলো চলেন দেখে নেওয়া যাক। শুরু করছি আমাদের আজকের টপিক বাংলাদেশ সম্পর্কে সাধারণ তথ্যাবলী। প্রথমেই আমরা উপনিবেশ নিয়ে আলোচনা করব, অর্থাৎ বাংলাদেশ কোন দেশের উপনিবেশ ছিল এবং কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। এটা জানার আগে আমরা জেনে নিব যে উপনিবেশ কি এবং ঔপনিবেশিক শাসন বলতে কি বোঝায়। বিদেশি কর্তৃক কোনো দেশ দখল করে শাসন প্রতিষ্ঠা করলে, ওই দেশে শাসন প্রতিষ্ঠা করে আধিপত্য বিস্তার করলে এবং ওই দেশের বিভিন্ন সম্পদ, অর্থ ইত্যাদি নিজ দেশে পাচার করলেই তাকে ঔপনিবেশিক শাসন বলা হয়। এবং যে দেশটি দখল করে ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করা হয় সেই দেশ বা অঞ্চলকে বলা হয় উপনিবেশ। খেয়াল করেন উপনিবেশ সম্পর্কে এখানে লেখা আছে বাংলাদেশ ইংল্যান্ডের উপনিবেশ ছিল এবং পরে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে। এরপরে দেয়া আছে বাংলাদেশের সাংবিধানিক নাম। বাংলাদেশের সাংবিধানিক নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এরপরে বাংলাদেশের ইংরেজি নাম দেয়া আছে। বাংলাদেশের ইংরেজি নাম হলো দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। বাংলাদেশের রাজধানী ঢাকা, এটা সবাই জানে। তবে অনেকেই হয়তো আমরা এটা জানি না যে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হলো চট্টগ্রাম। বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস হচ্ছে 26শে মার্চ। অর্থাৎ পরীক্ষায় যদি এই প্রশ্নটি আসে যে বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে, তাহলে উত্তর হবে 26শে মার্চ। আবার যদি এই প্রশ্নটি আসে যে বাংলাদেশের জাতীয় দিবস কবে, তাহলেও উত্তর হবে 26শে মার্চ। বাংলাদেশের বিজয় দিবস হলো 16ই ডিসেম্বর। বাই দ্য ওয়ে, বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস মনে রাখার একটা দুর্দান্ত টেকনিক আছে। খেয়াল করেন স্বাধীনতা শব্দটির বানানের শুরুতেই শয় এর পরে আকার রয়েছে, তেমনিভাবে মার্চ শব্দটির বানানের শুরুতেই ম এর পরে আকার রয়েছে, তাই স্বাধীনতা দিবস হবে 26শে মার্চ। আবার খেয়াল করেন বিজয় শব্দটির বানানের শুরুতেই ব এর আগে একটি রস্যিকার রয়েছে, তেমনিভাবে ডিসেম্বর শব্দটির বানানের শুরুতে ড এর আগে একটি রস্যিকার রয়েছে। তাই এভাবে আমরা মনে রাখতে পারি যে বিজয় দিবস হবে 16ই ডিসেম্বরে। আশা করি টেকনিকটি আপনাদের কাছে ভালো লেগেছে। এবার আসা যাক বাংলাদেশের জাতীয় সঙ্গীতে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত হলো আমার সোনার বাংলা। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। জাতীয় সঙ্গীত থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সহ চাকরির পরীক্ষায় এসে থাকে। প্রশ্নটি হলো উৎসব অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? এর সঠিক উত্তর হবে 4 চরণ। জাতীয় সঙ্গীত সম্পর্কে যেহেতু জানলাম, এখন আমাদের রণসঙ্গীত সম্পর্কে জানতে হবে। যদিও রণসঙ্গীত সম্পর্কে কোনো কিছু আমি এখানে লিখিনি। বাংলাদেশের রণসঙ্গীত থেকে যেই প্রশ্নটি বারবার আসে সেটি হলো বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা হলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। পরবর্তী আলোচ্য বিষয়টি হলো বাংলাদেশের জাতীয় প্রতীক। বাংলাদেশের জাতীয় প্রতীক থেকেও বেশ কিছু প্রশ্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় আসতে দেখা যায়। প্রথমেই আপনাদের উচিত হবে বাংলাদেশের জাতীয় প্রতীক একদম মুখস্থ করে ফেলা। মুখস্থ ব্যতীত আরেকটি ভিন্ন উপায়েও আমরা বাংলাদেশের জাতীয় প্রতীক মনে রাখতে পারি, সেটা আমরা একটু পর আলোচনা করছি। বাংলাদেশের জাতীয় প্রতীক আপনি চাইলে এইভাবে মুখস্থ করতে পারেন যে উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, তার মাথায় পাট গাছের পরস্পর সংযুক্ত 3টি পাতা এবং উভয় পাশে 2টি করে তারকা।
জাতীয় প্রতীক মনে রাখার যে টেকনিকটির কথা আমি বলেছিলাম সেটা হলো বাংলাদেশের বিভিন্ন কয়েন, যেমন 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 5 টাকার কয়েন, 10 পয়সার কয়েন, 25 পয়সার কয়েন, 50 পয়সার কয়েন, এগুলোর দিকে তাকালেই কিন্তু আমরা বাংলাদেশের জাতীয় প্রতীক দেখতে পাই। জাতীয় প্রতীক থেকে যে প্রশ্নটি বারবার বিভিন্ন চাকরির পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসে থাকে সেই প্রশ্নটি হলো বাংলাদেশের জাতীয় প্রতীকে মোট কয়টি তারকা চিহ্ন রয়েছে। সেখানে অপশনে কিন্তু বিভিন্ন জিনিস দেয়া থাকতে পারে, 2টি, 3টি, 4টি, 5টি। সঠিক উত্তর হবে কিন্তু 4টি। অনেকেই তাড়াহুড়া করে এই প্রশ্নটির উত্তর দেয় 2টি তারকা, কারণ তারা জাতীয় প্রতীকের সংজ্ঞায় পড়েছে যে 2টি করে তারকা। তারা সংজ্ঞাটি ভালো মতো পড়েনি, সেখানে লেখা ছিল যে উভয় পাশে 2টি করে তারকা। উভয় পাশে যদি 2টি করে তারকা থাকে তাহলে মোট তারকা চিহ্ন হয় কয়টি? 4টি। তাহলে বাংলাদেশের জাতীয় প্রতীকে মোট তারকা চিহ্ন রয়েছে 4টি, এটাই সঠিক উত্তর। বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা বাংলা, অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা। 11 নং এবং 12 নং পয়েন্টের প্রশ্ন দুইটি কিন্তু খুবই কনফিউজিং। আপনারা প্রায় কিন্তু এই দুটি প্রশ্নের উত্তর ওলটপালট করে ফেলেন। বাংলাদেশে বসবাসকারীদের জাতীয়তা বাঙালি এবং বাংলাদেশে বসবাসকারীদের নাগরিকত্ব বাংলাদেশি। আপনারা অনেকেই বলে থাকেন যে আমাদের জাতীয়তা বাংলাদেশি, কথাটি ভুল। আবার অনেকেই বলে থাকেন আমাদের নাগরিকত্ব বাঙালি, এই তথ্যটিও কিন্তু ভুল। প্রকৃতপক্ষে বাংলাদেশে বসবাসকারীদের জাতীয়তা বাঙালি এবং বাংলাদেশে বসবাসকারীদের নাগরিকত্ব বাংলাদেশি। পরবর্তী প্রশ্নটি হলো বাংলাদেশে গড় বৃষ্টিপাত কত সেন্টিমিটার? সঠিক উত্তর হলো 203 সেন্টিমিটার। 15 নং প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ। প্রশ্নটি হলো বাংলাদেশে মোট কয়টি ভূ-উপগ্রহ কেন্দ্র রয়েছে? বাংলাদেশে মোট 4টি ভূ-উপগ্রহ কেন্দ্র রয়েছে। সেগুলো হলো বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র, তালিবাবাদ ভূ-উপগ্রহ কেন্দ্র, মহাখালী ভূ-উপগ্রহ কেন্দ্র এবং সিলেট ভূ-উপগ্রহ কেন্দ্র। প্রথমেই আমরা বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র নিয়ে আলোচনা করব। বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র হলো বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র, যেটা কিনা রাঙামাটির বেতবুনিয়ায় অবস্থিত। বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র 1975 সালে প্রতিষ্ঠা করা হয়। 1975 সালে বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন আমরা তালিবাবাদ ভূ-উপগ্রহ কেন্দ্র নিয়ে আলোচনা করব। তালিবাবাদ ভূ-উপগ্রহ কেন্দ্র হলো বাংলাদেশের দ্বিতীয় ভূ-উপগ্রহ কেন্দ্র, যেটা কিনা গাজীপুরের তালিবাবাদে অবস্থিত। তালিবাবাদ ভূ-উপগ্রহ কেন্দ্র 1982 সালে প্রতিষ্ঠা করা হয়। এরপরে রয়েছে মহাখালী ভূ-উপগ্রহ কেন্দ্র। মহাখালী ভূ-উপগ্রহ কেন্দ্র বাংলাদেশের তৃতীয় ভূ-উপগ্রহ কেন্দ্র, যেটা কিনা ঢাকার মহাখালীতে অবস্থিত। মহাখালী ভূ-উপগ্রহ কেন্দ্র 1995 সালে প্রতিষ্ঠা করা হয়। সর্বশেষ চতুর্থ ভূ-উপগ্রহ কেন্দ্রের নাম হলো সিলেট। সিলেট ভূ-উপগ্রহ কেন্দ্র সিলেট জেলায় অবস্থিত। সিলেট ভূ-উপগ্রহ কেন্দ্র 1997 সালে প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশে ঋতু রয়েছে 6টি। এটা খুবই সহজ প্রশ্ন, তারপরেও আপনারা এই প্রশ্নের উত্তরটি দেখে রাখবেন। সেই 6টি ঋতু হলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। 18 নং প্রশ্নটি হলো বাংলাদেশের মোট আয়তন কত? বাংলাদেশের মোট আয়তন হলো 1,47,570 বর্গ কিলোমিটার। তবে বিভিন্ন বইতে বাংলাদেশের মোট আয়তন দেয়া আছে 1,47,610 বর্গ কিলোমিটার। পরীক্ষার অপশনে যদি 1,47,570 বর্গ কিলোমিটার এবং 1,47,610 বর্গ কিলোমিটার এই দুইটিই থাকে তাহলে সঠিক উত্তর হবে 1,47,570 বর্গ কিলোমিটার। আর যদি অপশনে 1,47,570 বর্গ কিলোমিটার না দেয়া থাকে সেক্ষেত্রে আপনারা 1,47,610 বর্গ কিলোমিটার উত্তর করতে পারবেন। 19 নং প্রশ্নটি হলো বাংলাদেশের মোট সীমানা কত অথবা বাংলাদেশের মোট সীমান্ত কত? এর সঠিক উত্তর হবে বাংলাদেশের মোট সীমানা হলো 5,138 কিমি। তবে অনেক বইতে কিন্তু দেয়া আছে যে 4,719 কিমি। এই প্রশ্নটিও ঠিক আগের মতোই, অপশনে যদি 5,138 কিমি দেয়া থাকে তাহলে 5,138 কিমিই হবে সঠিক উত্তর। আর যদি অপশনে 5,138 কিমি না থাকে তাহলে সঠিক উত্তর হবে 4,719 কিমি। 20 নং প্রশ্নটি হলো বাংলাদেশের মোট সীমান্তবর্তী দেশ কয়টি? বাংলাদেশের মোট সীমান্তবর্তী দেশ রয়েছে 2টি। দেশ দুইটি হলো ভারত ও মিয়ানমার। মিয়ানমারকে মায়ানমার বা বার্মাও বলা হয়ে থাকে। 21 নং প্রশ্নটি হলো
ভারতের সাথে বাংলাদেশের মোট সীমান্ত কত? অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশের মোট সীমানা কত? সঠিক উত্তর হবে 4156 কিমি। তবে অপশনে যদি 4156 কিমি না দেয়া থাকে তাহলে সঠিক উত্তর হবে 3715 কিমি। মিয়ানমারের সাথে বাংলাদেশের মোট সীমান্ত, অর্থাৎ মিয়ানমারের সাথে বাংলাদেশের মোট সীমানা হচ্ছে 271 কিমি, এটা বিজিবি এর রিপোর্ট অনুসারে। তবে অপশনে যদি 271 কিমি না দেয়া থাকে তাহলে সঠিক উত্তর হবে 280 কিমি, যা মাধ্যমিক ভূগোল বইয়ে দেওয়া আছে। 23 নং প্রশ্নটি হলো বাংলাদেশের স্থানীয় সময় কত? বাংলাদেশের স্থানীয় সময় হলো গ্রিনিচ মান সময় প্লাস 6 ঘন্টা। 24 নং প্রশ্নটি হলো বাংলাদেশে মোট কয়টি প্রশাসনিক বিভাগ রয়েছে? এটা খুবই সহজ একটি প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর হলো বাংলাদেশে মোট 8টি প্রশাসনিক বিভাগ রয়েছে। এরকম গুরুত্বপূর্ণ ফ্রি ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।